কি বস ভালো তো থাকতেই হবে, কারণ সামনে তোমাদের 2026-এ মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে ভালো আছো, খুব সুস্থ আছো, সবল আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তাহলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে, যেখানে ভাইবস পাওয়ার জন্য, র্যাঙ্ক পাওয়ার জন্য লড়াই করতে হয় এবং খুব কঠোরভাবে পরিশ্রম করতে হয় এবং সফলতার চূড়াতে পৌঁছে দেওয়া হয়। ওকে, তাহলে আজকে আমাদের টপিকটা কি? আজকে আমাদের টপিকটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। যে আছে, যে পোয়েমটা আছে মাই ওন ট্রু ফ্যামিলি, টেজ হিউজের লেখা যে মাই ওন ট্রু ফ্যামিলিটা আছে, সেই মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েমটা আছে, সেই পোয়েমটার যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে, অর্থাৎ টেক্সটে তোমাদের যে টেক্সট বইয়ে যে সমস্ত টেক্সচুয়াল এক্সারসাইজগুলো আছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করব। ওকে, তাহলে আমাদের প্রথম যে সেট আছে সেই সেটটা কি আছে? এমসিকিউ টাইপ সেট আছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে? ক্রিপিং ইন অ্যান ওকুড দি পোয়েট ওয়াজ লুকিং ফর আ। তাহলে ক্রিপিং মানে অ্যাকচুয়ালি লতানো হয়। তাহলে ইন অ্যান ওকুড, তাহলে একটা বড় ঝোপঝাড় যুক্ত সেই ওক জঙ্গলে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ, যে কবি ছিলেন টেড হিউজ, তিনি কী খুঁজছিলেন? লুকিং ফর। আমি বলেছিলাম যে লুকিং ফর, যখন টেক্সট পড়াচ্ছিলাম তখন কি বলেছিলাম? এই যে সার্চ, SERCH, সার্চ, এই সার্চটার ফ্রেজাল ভার্ব হলো লুকিং ফর। এটা অনেক সময় মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু দেয়, যে সার্চ দিয়ে দিল, এবার ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে কিছু অপশন দিয়ে দিল, সেখানে যে লুকিং ফরটা থাকবে, এই লুকিং ফরটা সেন্টেন্স অনুযায়ী সাজিয়ে বাক্যে লিখতে হবে। তাহলে যখন আমরা কবিতাটা পড়ছিলাম তখন কি দেখেছিলাম? যখন কবি, অর্থাৎ যিনি লিখেছেন কথক, এখানে কবি লুকিং ফর অর্থাৎ খোঁজ করছিলেন। কি খোঁজ করছিলেন? সেই ওক গাছে, ওক জঙ্গলে কি সার্চ করছিলেন? তাহলে তোমরা যদি এটা কবিতাটা দেখো তোমাদের 31 পাতার বইয়ে, তাহলে প্রথম পেজের প্রথম লাইনে কি দেখতে পাবে? তোমরা এটাই দেখতে পাবে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর আই স্টাগ। কবি কি বলছেন? যে তিনি কি খোঁজার জন্য গিয়েছিলেন? স্টাগ মানে কি? মেল ডিয়ার, অর্থাৎ পুরুষ হরিণ। তাহলে আমরা কি জানি? গট মানে হচ্ছে ছাগল, রাইনোসেরাস মানে হচ্ছে গন্ডার, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার অর্থাৎ পুরুষ হরিণ, বাফেলো মানে হচ্ছে মহিষ। তাহলে আমরা টেক্সট অনুযায়ী কি দেখতে পাচ্ছি? তিনি কি খুঁজতে গিয়েছিলেন? স্ট্যাগ, অর্থাৎ তিনি মেল ডিয়ার পুরুষ হরিণ খুঁজতে গিয়েছিলেন। তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে? হোয়েন এভার অ্যান ওক ট্রি ফেল্ড, যখন তুমি দেখতে পাবে যে একটা ওক গাছে কাটা হচ্ছে, দ্য নাম্বার অফ ট্রিজ, তখন তোমাকে নাগাতে হবে যে সমস্ত গাছ বা জয়টি গাছ, দি পোয়েট মাস্ট প্ল্যান্ট ইচ। তাহলে তুমি যখন দেখবে যে একটা গাছকে তুলে ফেলা হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে, তার বদলে তোমাকে কয়টি গাছ লাগাতে হবে, সেই প্রশ্নটা এখানে করা হয়েছে। কয়টি গাছ লাগাতে হবে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তোমরা তোমাদের পেজের, অর্থাৎ বইয়ের 31 নম্বর পেজে 10 নাম্বার লাইনটা চেক করো, নিচ থেকে 3 নাম্বার বা উপর থেকে 10 লাইন নাম্বারটা চেক করো, তাহলে দেখতে পাবে কি বলছে, যে হোয়েন এভার ইউ সি অ্যান ওকুড ট্রি ফেল্ড সোয়ার না ইউ উইল প্ল্যান্ট টু। তোমাদের কি করতে হবে? যখন দেখবে যে একটা গাছকে উপরে ফেলা হচ্ছে, তার বদলে তোমাকে 2টি গাছ লাগাতে হবে। তাহলে আমাদের পরবর্তী অ্যান্সার কি হয়ে যাবে? 2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের স্ট্যাগ, এটার অ্যান্সার হয়ে গেল 2। কি বলছে? হোয়েন দ্য পোয়েট কেম আউট ফ্রম দ্য ওকুড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ আ। যখন কবি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন, অর্থাৎ সেই ঘুমন্ত অবস্থায় যখন তিনি স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন অর্থাৎ ঘুম থেকে যখন তিনি জেগে উঠলেন, তখন তিনি কি দেখতে পেয়েছিলেন? তার যে হার্টটা ছিল, তার যে হৃদয়টা ছিল, সেটা কিসের মতো হয়ে গেছিল? কিসের মতো হয়ে গেছিল? স্ট্যাগ, মেল ডিয়ারের মতো হয়ে গেছিল, ট্রি গাছগুলোর মতন হয়ে গেছিল, হিউম্যান চাইল্ডের মতো হয়ে গেছিল, নাকি ওল্ড সেই বৃদ্ধ মহিলাটার মতন হয়ে গেছিল? তাহলে আমরা এটা কি দেখেছিলাম? যখন তিনি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি কি দেখেছিলেন? তাহলে 33 পাতার লাস্ট থেকে উপরের লাইনটা দেখো, লাস্ট থেকে মিডিল লাইনটা দেখো, বলছে হোয়েন আই কেম আউট অফ দি ওক আউট ব্যাক টু হিউম্যান কোম্পানি মেক মাই ওয়াচ ওয়াক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আর ট্রি। লাস্ট লাইনটা দেখবে কি বলছে? বাট মাই হার্ট, কিন্তু আমার হৃদয়টা কি হয়েছিল? একটা গাছের মতো পরিণত হয়েছিল। গাছের যেরকম হৃদয় থাকে, কবির সেই হৃদয়টা গাছের মতো হয়ে গিয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ট্রি। তাহলে কি বলছে? হোয়েন দ্য পোয়েট কেম আউট ফ্রম দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ আ, কি হয়ে যাবে? ট্রি, গাছের মতো হয়ে গিয়েছিল। তারপরে কোশ্চেন কি বলছে? ট্রু ফলস স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ট্রু ফলস বেসড কোশ্চেন, যেখানে 1+1 করে কোশ্চেন থাকে, 1+1, যেখানে ট্রু এবং ফলসের মধ্যে একটা যদি সঠিক বলতে পারো তার জন্য 1 নাম্বার থাকবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট যদি ঠিক লিখতে পারো তাহলে তোমার 1 থাকবে। যদি সাপোজ কথার মানে তুমি ট্রু ফলসের মধ্যে ফলসটা ঠিক লিখলে বা ট্রুটা ঠিক লিখলে, অর্থাৎ এই বক্সে ঠিক লিখলে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ভুল লিখলে, তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পাবে। এবার দেখা গেলো তুমি এখানে ভুল করলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টস তুমি ঠিক লিখলে, সেক্ষেত্রে তুমি কিন্তু 1 পাওয়ার চান্স থাকতে পারে। শিক্ষক মহাশয়ের ওপর সেটা নির্ভরশীল কীভাবে দেবে। ওকে, তাহলে চেষ্টা করবে দুটোই ঠিক করা, তাহলে 2-2 অবশ্যই পাবে। তাহলে কি বলছে প্রথম কোশ্চেন? দ্য ওল্ড উম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেটস ইন হার লিটল ব্যাগ।
তাহলে এখানকার তথ্য অনুযায়ী কি বলছে যে ওল্ড উম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলাটা ছিল, তিনি কি বলেছিলেন, দ্য পোয়েটস সিক্রেট অর্থাৎ কবির যে গোপনীয়তা ছিল সে কোথায় লুকিয়ে রেখেছিল, তার লিটল ব্যাগে অর্থাৎ তার সেই ছোট্ট ঝোলাটাতে লুকিয়ে রেখেছিলেন। এটাকে ঠিক আমরা কি পড়েছিলাম 3 নম্বর লাইনটা দেখো, 31 পাতা 3 নম্বরটা লাইন কি বলছে, সি সেড অর্থাৎ সি বলতে এখানে সেই ওল্ড ওম্যানকে বোঝানো হয়েছে। কি বলছে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হার হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা বলছে তোমার যে গোপনীয়তাটা আছে এটা আমার ঝোলার মধ্যে ভরে রেখেছি। তাহলে অর্থাৎ এখানে এই তথ্যটা ঠিক বলছে। তাহলে ঠিক বলতে গেলে আমরা কী করবো, এখানে ট্রু বসিয়ে দেবো, টি বসিয়ে দেবো, ছোট্ট করে একটা টি বসিয়ে দেবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এই 3 নম্বর লাইনটা লিখে দেবো, দি ওল্ড উম্যান সেড বা সি সেড করে লিখতে পারো। পুরো টেক্সচারটা লিখলে অবশ্য ভালো হবে। কী লিখবে, সি সেড I have your secret here inside my little bag, here inside my little bag। ব্যাস এইটুকু লিখে নিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে দি ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেটস ইন হার লিটল ব্যাগ, অবশ্যই কথাটি সত্য, তাই ট্রু বসালাম। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী দিলাম, তোমাদের যে 31 পেজের বইটা আছে, 31 পেজের পৃষ্ঠাটা আছে, সেখানে 3 নম্বর লাইনটা দেখবে, বলছে সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হ্যাভ হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। কী বলছে, ইনসাইড মাই লিটল ব্যাগ। এবং 2 নম্বর কোশ্চেন কী বলছে, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সিক চপিং ডাউন অফ ওক ট্রিজ। কী বলছে, দ্য ট্রি ট্রাইব অর্থাৎ যে গাছের যে প্রজাতিগুলো ছিল সেই প্রজাতিগুলো কী বলছে, সেইড বলছে দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড, কবিকে বিরক্তি ফিল করাবে টু সি দ্য চপিং ডাউন অফ দ্য ওক ট্রিজ, যে সমস্ত ওক ট্রিজগুলোকে কেটে ফেলা হবে তাদেরকে দেখে কবির বিরক্তি বোধ করাটা উচিত বলছে। কে বলছে, ট্রাইব বলছে, ট্রি ট্রাইব অর্থাৎ গাছের প্রজাতি বলতে। কিন্তু আমরা তো এটা দেখিনি, আমরা কি দেখেছিলাম, আমরা এটাই দেখেছিলাম। বলছে তোমরা যদি তোমাদের পেজটা লক্ষ্য করো, বইটা টেক্সট বুকটা 8 নম্বর লাইনটা লক্ষ্য করছে, উই আর চোপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তবুও তোমার দৃষ্টিভঙ্গি তোমাদের এদিকে পড়ছে না। অর্থাৎ আমাদেরকে যে কেটে দেওয়া হচ্ছে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই, এই কথাটা সেই প্রজাতিগুলো বলছে। কিন্তু এখানে কি বলছে, বদার্ড মানে হচ্ছে বিরক্তি করা বা বিরক্তিকর জিনিস। তাহলে ট্রাইব প্রজাতি কি বলছে, দ্য পোয়েট ইজ বদার্ড, বিরক্তি ফিল করছিল, টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, ওক গাছগুলোকে দেখে কবির কি বিরক্তিবোধ হচ্ছিল, এই কথাটা কি সেই ট্রাইব প্রজাতিগুলো বলছে, ট্রি যে ট্রাইব প্রজাতিগুলো আছে সেগুলো বলছে? একদমই না। তাহলে কি বলছে, ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার দৃষ্টিভঙ্গি সেদিকে একেবারেই নেই বা মোটেও নেই, এই কথাটা বলছে। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্টস এখানে কী দিতে পারি, ট্রু ফলসের মধ্যে ফলস হবে অবশ্যই। এবং সাপোর্টিং স্টেটমেন্টস হিসেবে কী দিতে পারি, 8 নম্বর লাইনটা তোমরা পুরোটা লিখে দেবে, উই আর চোপ ডাউন we are chopped down we are torn up but you do not blink an eye. You do not blink an eye. You do not blink an eye. তো আশা করি এইটুকু পর্যন্ত বোঝা গেল আমাদের এই যে ট্রাইবটা রয়েছে কি বিরক্তি, বদার্ড মানে হচ্ছে বিরক্তি ফিল করা। অবশ্যই তিনি বিরক্তি ফিল করছিলেন না, কিন্তু তিনি কী করছিলেন, তার যে চোখটা আছে সেই দিকে দিচ্ছিলেন না, অর্থাৎ দৃষ্টিভঙ্গি তাদের দিকে তাকাচ্ছিল না। তার জন্য এই আনসারটা হয়ে যাবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটুকু লিখলে তোমাদের আনসার কমপ্লিট। তাহলে আশা করি এখানকার মধ্যে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো, আমি রিপ্লাই করবো, কোনো অসুবিধা নেই। আমি পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কোথাও যদি কোনো রকম সমস্যা হয় হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ রিপ্লাই দেবো। প্লিজ কেউ কল করো না, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি রিপ্লাই করে দেবো। ওকে, তাহলে এর পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখে নেব। এর পরবর্তী কোশ্চেনগুলো কি বলছে, আমাদের যে ট্রু ফলস স্টেটমেন্ট বেসড কোশ্চেনগুলো ছিল সেগুলোর দুটো হয়েছে এবং লাস্টটা বাকি ছিল। তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড, যে ওক গাছের জঙ্গল ছিল সেখান থেকে কবি কখনো বেরিয়ে আসেননি, এই কথাটা এখানে বলছে। কথাটা কি সত্যি বলছে? তাহলে আমরা 33 পাতার যে মিডিলের লাইনটা আছে সেই মিডিলের লাইনটা একবার খেয়াল করবো। বলছে হোয়েন আই কেম আউট অফ দি ওকউড ব্যাক টু মাই হিউম্যান কোম্পানি। তাহলে এখানে পরিষ্কার বলছে হোয়েন আই কেম আউট, অর্থাৎ তিনি বেরিয়ে এসেছিলেন। কেম আউট মানে হচ্ছে বেরিয়ে আসা। তাহলে আমরা এটা কি বলতে পারি, আমরা এটা ফলস বলতে পারি, ফলস। এবার সাপোর্টিং স্টেটমেন্টস কি লিখবো, 33 পাতার মিডিলের লাইনটা পুরো ইনভার্টেড কমাতে লিখে দিলে আমাদের গল্প শেষ। বলছে হোয়েন আই কেম আউট when I came out of the oak wood
of the oak wood back to my human company, back to my human company, ব্যাস এইটুকু লিখে দিলেই তোমাদের অ্যান্সার পুরো কমপ্লিট। তাহলে তার পরবর্তী কোশ্চেন যেগুলো আছে পুরোপুরি তোমাদের কোশ্চেন দিয়ে দিতে হবে এবং তার উত্তর লিখতে হবে। এগুলো বেসিক্যালি 2 মার্কের থাকে, মাধ্যমিক কোশ্চেন পেপার তোমরা নাড়াচাড়া করলে দেখতে পাবে, এগুলো 2 মার্কের থাকে। তাহলে কোশ্চেন কি বলছে, হোয়েন ডিড দি পোয়েট অর্থাৎ কবি যে ছিলেন কেম টু হিজ অ্যাওয়েক অর্থাৎ দুবারের মতো কখন তিনি জেগে উঠেছিলেন। তাহলে এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্নটা প্রথমে ভালো করে বুঝবা তারপরেই অ্যান্সার করবা। ওকে, কি বলছে, হোয়েন ডিড দ্য পোয়েট, কখন কবি কেম টু হিজ অ্যাওয়েক দুবারের মতো জেগে উঠেছিলেন। তাহলে এর কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমরা একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সারগুলো করব। তাহলে তোমরা 31 পাতাতে চলে আসো। এখানে লেখা আছে দেখো 5 নম্বর লাইনটা খেয়াল করো, সি ওপেন্ড আপ আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু হিজ অ্যাওয়েক অর্থাৎ যখন সে বৃদ্ধ মহিলাটা তার লিটল ব্যাগটা অর্থাৎ ছোট্ট ঝোলাটা খুললো তখন সে দুবারের মতো জেগে উঠেছিল, এই কথাটা বলছে। তাহলে আমরা যদি এটা কোশ্চেনটাকে সাজিয়ে লিখি তাহলে কি হবে, এখানে হোয়েন সি বলতে কি বলছে, অ্যান্ড ওল্ড ওম্যান, তাহলে আমরা পুরো ভালোবাসায় কি লিখতে পারি, অ্যান্ড ওল্ড ওম্যান, তাহলে হোয়েন অ্যান্ড ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দেন, তাহলে আমরা এখানে কি লিখতে পারলাম, হোয়েন যখন অ্যান্ড ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মহিলা ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ তার ছোট্ট ব্যাগটা খুললো, দেন তখন কি হলো, দি পোয়েট, এবার এটা লিখে দেবো গোটাটা, এখান থেকে এই গোটাটাই লিখে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে এই হোয়েন ডিটের জায়গাতে এইটুকু লিখবো, বাকি যেটুকু আছে দেখে দেখে লিখে দেবো, দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের পুরো অ্যান্সার কমপ্লিট, ব্যাস আর কিছু করতে লাগবে না। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেল টু মেক দি প্রমিস, তাহলে কি ঘটবে যদি কবি তার সেই প্রমিসটা অর্থাৎ তার যে প্রতিজ্ঞাটা ছিল তার প্রতিজ্ঞাটা যদি ভঙ্গ করে দেয় তাহলে কি হবে, তার কি ঘটবে, এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা কোশ্চেনটা এখান থেকে সাজাবো, ইফ হি ফেইলড টু মেক প্রমিস, তাহলে কি লিখতে পারি, ইফ এবার হি বলতে কি, দি পোয়েট, তাহলে ইফ দি পোয়েট failed to make the promise, কমা দিতে পারো বা দেনও দিতে পারো, কমা দিতে পারো, কমা দিলে হয়ে গেল, দেন কমা বলতে এখানে দেনটাকে তখন মানে ইফ যদি, তাহলে কি হবে, যদি তাহলে যখন থাকলে হোয়েন থাকলে দেন, এগুলো বোঝায় কমার ক্ষেত্রে। ওকে, তাহলে কি হবে, তাহলে এখানে উড কি, হোয়াট উড কি ঘটবে, তাহলে আমরা যেহেতু এখানে পোয়েট দিয়েছি তাহলে এখানে হি ব্যবহার করতে পারি, এখন কোনো অসুবিধা নেই, হি উড ডাই। তাহলে কি বলছে, ইফ যদি কবি ফেল টু মেক দি প্রমিস, সেই প্রতিজ্ঞাটাকে ভঙ্গ করে তাহলে তার কী করতে হবে, মরতে হবে, এটা তো আমরা দেখেছিলাম না। তোমরা তোমাদের পেজ নাম্বার 31 পাতার 9 নম্বর লাইনটা খেয়াল করো, 9 নম্বর লাইনটা, আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, ব্যাস এই জিনিসটাকে একটু ভালোবাসায় লেখা হয়েছে, এখান থেকে এটা লিখলেই পুরোটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্যাট অল্টার্ড দি পোয়েট, তাহলে কবিকে কি চেঞ্জ, অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ, অল্টারের সিনোনিম চেঞ্জ মানে পরিবর্তন করা বা পরিবর্তন, কি পরিবর্তন হয়েছিল, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা এখান থেকে কোশ্চেনটা লিখবো, ইট ওয়াজ দি পোয়েটস ড্রিম, এবার পুরোটা লিখে দেবো, দ্যাট অল্টার্ড দি পোয়েট, ব্যাস এইটুকু লিখলে অ্যান্সার কমপ্লিট, ইট ওয়াজ দি পোয়েটস ড্রিম দ্যাট অল্টার্ড দি পোয়েট, তাহলে এর স্বপ্নটাই তাকে পরিবর্তন করেছিল। তো আশা করি এতটুকু বোঝা গেল, ব্যাস এইটুকুই, আমাদের ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি
পড়িয়েছিলাম টেক্সট বুক। যারা সেই ক্লাসটা বা ভিডিওটা দেখোনি তোমরা গিয়ে ব্যাক সাইডে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশান অল করে রাখিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কোথাও যদি তোমাদের কোনো এতটুকু প্রবলেম হয় তোমরা কমেন্ট করো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, শুধুমাত্র মেসেজ করবে, দয়া করে বলছি কেউ কল করো না। ওকে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন বা কিছু জানার থাকলে আমাকে বলো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, নমস্কার।